আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা তোমরা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গত ক্লাসে আমাদের একটা দ্রবণের মধ্যে যদি একাধিক আমাদের ক্যাটায়ন অথবা অ্যানায়ন থাকে তাহলে তার ক্ষেত্রে ইলেকট্রন বিক্রিয়া কি হবে সেটা ডিপেন্ড করে যে সমস্ত ফ্যাক্টরগুলোর উপর, সেই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে আমাদের একটা ছিল রিঅ্যাক্টিভিটি সিরিজ তথা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তথা আমাদের ক্যাটায়নিক এবং অ্যানায়নিক সিরিজ, আমরা এটা পড়েছিলাম, তোমাদের মনে আছে। এবং আমরা সিরিজটা দেখেছিলাম যে বিজারণ বিভবের উচ্চ ক্রম অনুসারে সাজানো হয়েছে। তার মানে সিরিজের সবচেয়ে নিচে যে তার বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি, আর যার বিজারণ বিভবের মান বেশি তার জারণ বিভবের মান কম হবে। আর যার জারণ বিভবের মান কম হবে সে কিন্তু আমাদের জারিত হবে না, ইলেকট্রন ত্যাগ করবে না এবং অ্যানোড হিসেবে কাজ করতে পারবে না। কারণ তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে অ্যানোডে জারণ ঘটবে, তার মানে নিচের দিকের ধাতুগুলো কিন্তু কখনোই অ্যানোড হিসেবে কাজ করতে পারবে না। তুলনামূলকভাবে সিরিজের উপরের দিকে যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর কিন্তু বিজারণ বিভাবের মান হচ্ছে আমাদের কম, এই জন্য তাদের জারণ বিভাবের মান হচ্ছে বেশি। এই জন্য ওই ধাতুগুলো সাধারণত অ্যানোড হিসেবে কাজ করবে। এবং তোমরা আরও জানো যে আমাদের ওই যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলো দুর্বল প্রকৃতির জারক হবে। কারণ উপরের দিকে ধাতুগুলো যদি আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, মানে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তীব্র বিজারক। আর তার থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলো হচ্ছে দুর্বল জারক। তার মানে তার থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলো স্টেবল হবে। তো যাই হোক, এই কথাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট লেখো, অনেক কথা, একটু দ্রুত লিখতে হবে। লেখো, দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকলে, দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকলে, দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকলে সেই আয়নটি আগে চার্জ মুক্ত হবে। দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকলে সেই আয়নটি আগে চার্জ মুক্ত হবে। এক্ষেত্রে সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটবে। দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকলে সেই আয়নটি আগে চার্জ মুক্ত হবে। এক্ষেত্রে সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটবে। দেখো, যেমন মনে করো আমরা যদি লিখি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। দেখো, আমরা আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের ডেসিমোলার দ্রবণ নিয়েছি। তো এই দ্রবণের মধ্যে তুমি জানো আমাদের সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। তো তোমরা জানো এখানে আমাদের যে ক্লোরাইড আয়ন তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1, দ্যাট মিনস আমাদের হলো 1/10, দ্যাট মিনস হচ্ছে 10⁻⁻1। দেখো এটা লিখলাম, এটা হলো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আর তুমি পানির আয়নিক গুণফল থেকে দেখে আসছো এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পড়ে আসছি 10⁻⁻7। তাহলে অতএব ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে দেখো বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে 10⁻⁻1 10⁻⁻7, তাহলে হচ্ছে 1/10⁻6 10⁻6। অর্থাৎ আমাদের দ্রবণে, অর্থাৎ ডেসিমোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দেখো আমাদের যে হাইড্রোক্সিল আয়ন আছে তার তুলনায় 10⁻6 গুণ বেশি। আমরা সক্রিয়তা সিরিজে পড়ে আসছি, তোমাদের মনে আছে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল আয়ন। দেখছো এলো সক্রিয়তা সিরিজ। তাহলে বলতো সক্রিয়তা সিরিজ অনুসারে আমাদের অ্যানোড তড়িৎদ্বারের নিকটে আমাদের হাইড্রোক্সিল আয়নটা নিচে, সে আগে যে চার্জ মুক্ত হওয়ার কথা সক্রিয়তা সিরিজ অনুসারে। কিন্তু দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে, অর্থাৎ দ্রবণে এর তুলনায় এদের সংখ্যা বেশি থাকার কারণে এদের জোর বেশি, যার জন্য ক্লোরাইড আয়ন আগে চার্জ মুক্ত হবে। এটা সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের যে অগ্রাধিকার যে নিয়ম, সেই নিয়মকে দেখো এখানে ব্যত্যয় ঘটলো, অর্থাৎ ব্যতিক্রম ঘটলো। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে যে দ্রবণে যদি কোনো আয়নের ঘনমাত্রা বেশি থাকে তখন সেই আয়নটা আগে চার্জ মুক্ত হবে। এই ক্ষেত্রে সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়ম, এই নিয়মের ব্যতিক্রম ঘটবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। হাইড্রোক্সিল আয়ন যার কথা ছিল, বাট ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, এই জন্য ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হবে। দেখো 3 নম্বর পয়েন্ট,
নেচার অফ ইলেকট্রোড অর্থাৎ ইলেকট্রোডের প্রকৃতি। দেখো ইলেকট্রোড তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি। দেখো তড়িৎদ্বারের প্রকৃতির উপরও কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে এটি নির্ভর করবে। দেখো তড়িৎদ্বারের প্রকৃতির উপরও কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে সেটি নির্ভর করবে। এক্ষেত্রেও সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটবে। দেখো এক্ষেত্রেও সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটবে। এক্ষেত্রেও সক্রিয়তা সিরিজের অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটবে, কারণ তুমি কি ধরনের তড়িৎদ্বার ইউজ করছো সেই তড়িৎদ্বারে আমাদের যে সমস্ত আয়নগুলো আসতেছে সেই আয়নগুলো অধিশোষিত হওয়ার ক্ষমতা, অর্থাৎ সেই আয়নগুলো ওই আমাদের তড়িৎদ্বারের পৃষ্ঠতলের উপর খুব সহজে অধিশোষিত হবে কিনা, তারপর সে অ্যামালগাম তৈরি করবে কিনা, অ্যালয় তৈরি করবে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করতেছে আমাদের আয়নগুলো কি আগে চার্জ মুক্ত হবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে প্রায়োরিটি এটার ব্যতিক্রম ঘটবে। যেমন বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে প্লাটিনামের প্রতি আমাদের এই H+ অধিশোষিত হওয়ার ক্ষমতা বেশি। এছাড়া মার্কারি ধাতুর প্রতি সোডিয়াম প্লাস আয়নের আকর্ষণ বল বেশি, অর্থাৎ সোডিয়াম আয়ন এই মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করলে তার সাথে খুব সহজে অ্যামালগাম সংকর তৈরি করতে পারে, অর্থাৎ আমাদের সেই সংকর বা অ্যালয় তৈরি করতে পারে। এর ফলে আমাদের বিজারণ প্রবণতা, অর্থাৎ এই সোডিয়াম আয়ন আমাদের দেখছো বিজারিত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এই সমস্ত কারণে আমাদের তড়িৎদ্বারের প্রকৃতির উপরও ডিপেন্ড করবে কোন আয়নটি চার্জ মুক্ত হবে। এছাড়াও আমাদের 4 নাম্বার যেটা আছে, এগুলো হয়তো বইতে নাই, পরিবহন সংখ্যা। পরিবহন সংখ্যা হলো আমাদের এখানে যে আয়নগুলো আছে তার ভেলোসিটি, অর্থাৎ আয়নগুলো যদি হালকা হয় তুমি জানো তার গতিশক্তি বেশি, দৌড় প্রতিযোগিতায় সে ফাস্ট হবে, এই জন্যই এর উপরও ডিপেন্ড করবে। তাহলে দেখো পরিবহন সংখ্যা বুঝছে। দেখো যে আয়নের গতিবেগ বেশি সে আয়নটি আগে চার্জ মুক্ত হবে, যে আয়নের গতিবেগ বেশি সে আয়নটি আগে চার্জ মুক্ত হবে। প্রথম 3টা ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট, আর এরপরে আমরা 4 নাম্বার ফ্যাক্টরও দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষের কথা বলতেছিলাম, সেরকম একটা সেল বা কোষ নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। মনে করো সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, কোনো কিছু লেখা নেই, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তার তড়িৎ বিশ্লেষণ, তার তড়িৎ বিশ্লেষণ একটু খেয়াল করো, দ্রুত শেষ করব। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কথা বলা হলো। এই ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণ পাত্র নেওয়া হলো, সেটা ধাতু আমাদের পরিবাহী অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এর মধ্যে আমরা 2টা পরিবাহী দণ্ড স্থাপন করলাম, যার একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। দেখছো এটা আমরা মনে করো নরমালি আমরা গ্রাফাইট তড়িৎদ্বার ইউজ করলাম। এরপর এর মধ্যে আমাদের নেওয়া হয়েছে ইলেকট্রোলাইসিস পদার্থ, যেটা সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, আর হচ্ছে আমাদের পানি নেওয়া হয়েছে। দেখছো তাহলে ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স রূপে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। তাহলে তুমি জানো এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, আর পানি বিয়োজিত হয়ে উৎপন্ন হবে H+ আয়ন ও H- আয়ন। দেখছো এখন আসো, এখানে 2টা ক্যাটায়ন আছে, 2টা অ্যানায়ন আছে, তাহলে আমরা আমাদের তড়িৎদ্বারে কি বিক্রিয়া হবে তার জন্য আমরা কতগুলো পয়েন্ট লিখে দিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া একটু খেয়াল করো। দেখো তো অ্যানোড হলো প্লাস তড়িৎদ্বার, আর তুমি জানো প্লাসের দিকে আমাদের অ্যানায়ন গুলো যাবে। আমাদের অ্যানায়ন আছে ক্লোরাইড আয়ন, হাইড্রোক্সিল আয়ন। আমরা তোমাদের লিখে দিয়েছি সক্রিয়তা সিরিজের যে নিচে সে আগে চার্জ মুক্ত হবে, সক্রিয়তা সিরিজের যে নিচে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে এখানে নিচে হলো হাইড্রোক্সিল আয়ন, তাহলে হাইড্রোক্সিল আয়নটা আগে চার্জ মুক্ত হবে। দেখছো এখানে কিন্তু বলা হয়নি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এটা বলা হয়নি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের কথা বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এখানে গাঢ় দ্রবণ কিনা। তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, মানে দ্রবণ বলতে আমরা এখানে লঘু দ্রবণটাই বুঝছি বা সোডিয়াম ক্লোরাইড নরমাল দ্রবণটাই বুঝছি। যদি বলতাম ব্রাইন তাহলে ভিন্ন হতো। তো যাই হোক, তাহলে এই সক্রিয়তা সিরিজে হাইড্রোক্সিল আয়ন নিচে, তোমরা জানো হাইড্রোক্সিল আয়ন চার্জ মুক্ত হবে। বলো তো এখানে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে কম ভারী, তাহলে হাইড্রোক্সিল আয়নটা আমাদের এখানে চার্জ মুক্ত হবে, দৌড় প্রতিযোগিতায় ফাস্ট হবে ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নটা চার্জ মুক্ত হবে, এবং এটা কিভাবে চার্জ মুক্ত হবে
সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছিলাম। এখানে আর কিন্তু আর ভেঙে ভেঙে দেখালাম না। তোমাদের মনে আছে 4টা হাইড্রোক্সিল আয়ন 2 মোল পানি আর 4টা ইলেকট্রন তৈরি করবে আর অক্সিজেন গ্যাস তৈরি করবে। দেখছো আমরা আর ভেঙে ভেঙে দেখালাম না, কিন্তু এই রিঅ্যাকশন ভেঙে দেখাইছিলাম অনেকবার, এগুলো আর এখন আর সময় নাই। অ্যানোড বিক্রিয়া করছে, দেখছো ক্যাথোড বিক্রিয়া। তাহলে এখানে ক্যাথোড হচ্ছে আমাদের মাইনাস তড়িৎদ্বারের দিকে প্লাস গুলো যাবে, ক্যাটায়ন গুলো যাবে। এখানে ক্যাটায়ন আছে দুইটা, সোডিয়াম আয়ন, H+ আয়ন। H+ আয়নটা সক্রিয়তা স্থিতির নিচে, H+ আয়ন চার্জ মুক্ত হবে। H+ হালকা, দৌড় প্রতিযোগিতায় ফাস্ট হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের H+ আয়ন সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন পরমাণু ব্যালেন্স করতে চায় 4টা ইলেকট্রন। তাহলে 4টা H+ 2টা ইলেকট্রন গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক সময় এরকম ধরনের প্রশ্ন হতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন গ্যাস বা গ্যাস সমূহ উৎপন্ন হবে, কোন গ্যাস বা গ্যাস সমূহ উৎপন্ন হবে। বুঝা গেছে? বহুপদী সমাপ্তির সূচক হতে পারে, বলতে পারে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন প্লাস ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন প্লাস অক্সিজেন গ্যাস, বুঝা গেছে, বা শুধু অক্সিজেন গ্যাস, শুধু হাইড্রোজেন গ্যাস। তো আশা করি তোমরা এই ধরনের অবজেক্টিভগুলো আসলে পারবা। এগুলো হচ্ছে মাধ্যমিক লেভেলে আমরা পড়ছি, বাট এখানে অবজেক্টিভের জন্য অবজেক্টিভ আসতে পারে, এই জন্য আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এখন তুমি জানো যে আমরা যদি এখানে আমাদের তড়িৎদ্বার চেঞ্জ করি অথবা আমরা যদি এখানে আমাদের কনসেন্ট্রেশন চেঞ্জ করি, তাহলে কিন্তু বিক্রিয়া চেঞ্জ হবে। অর্থাৎ মনে করো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, খেয়াল করে একটু, গাঢ় জলীয় দ্রবণ লিখলাম, গাঢ় জলীয় দ্রবণ নিয়েছি এবং বা ব্রাইন লিখতে পারি, এখানে ব্রাইন নিয়েছি, মনে করো ব্রাইন নিয়েছি, প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছি, মনে করো প্লাটিনাম তড়িৎদ্বার, মনে থাকে যেন প্লাটিনাম তড়িৎদ্বার গাঢ় জলীয় দ্রবণ। তো একটু খেয়াল করো, সেই ক্ষেত্রে আমাদের অ্যানোড বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, অ্যানোড মানে হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, এই পজিটিভ তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। বুঝা গেছে? অ্যানোড তার মানে এ আমাদের অ্যানায়নকে আকর্ষণ করবে। অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তোমাদের বলে দিয়েছিলাম সক্রিয়তা সিরিজে হাইড্রোক্সিল আয়ন নিচে, তাহলে হাইড্রোক্সিল আয়ন চার্জ মুক্ত হওয়ার কথা, কিন্তু আমরা বলছি ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অত্যন্ত গাঢ় দ্রবণ, তার মানে এই দ্রবণে হাইড্রোক্সিল আয়ন খুবই কম। উদাহরণ মনে করো 10টা আয়ন আছে, তার মধ্যে প্রায় 8টা আয়ন হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন, আর মাত্র 2টা বা খুবই নগণ্য পরিমাণ হাইড্রোক্সিল আয়ন। তাহলে দ্রবণের যার সংখ্যা বেশি সে তো আগে চার্জ মুক্ত হবে, কারণ তাদের ক্ষমতা বেশি, তাদের সংখ্যাটা বেশি, তারা একসাথে দলবদ্ধ হয়ে তারা হচ্ছে আগে অগ্রসর হবে। এই জন্য হাইড্রোক্সিল আয়ন পারবে না, এই ক্ষেত্রে অ্যানোডের দিকে ক্লোরাইড আয়ন যাবে এবং যে সে চার্জ মুক্ত হবে। 2টা ক্লোরাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস আকারে বের হবে। এটা ছিল অ্যানোড বিক্রিয়া। এরপর আসো ক্যাথোড বিক্রিয়া। খেয়াল করে একটু, ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড হলো নেগেটিভ তড়িৎদ্বার। এই নেগেটিভ তড়িৎদ্বারের নিকটে তোমরা যেন পজিটিভ আয়নগুলো যায়, তোমাদের মনে আছে পজিটিভ আয়নগুলো যাবে। তাহলে বলো তো, প্রথমটা হলো সক্রিয়তা সিরিজের দিকে তাকাবা। প্রথমে সক্রিয়তা সিরিজে দেখো হাইড্রোজেন আয়ন নিচে, তাহলে হাইড্রোজেন আয়ন চার্জ মুক্ত হবে। 2 নম্বর হলো তড়িৎদ্বারের ঘনমাত্রার দিকে তাকাবা, ঘনমাত্রা সোডিয়াম আয়নের বেশি, তাহলে সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু, সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হওয়ার কথা, ভালো করে বুঝতে হবে কিন্তু, সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হওয়ার কথা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা কথা কিন্তু আমাদের এক্ষেত্রে ব্যাখ্যা করছিলাম, তোমাদের মনে আছে কিনা, সেটা হলো আমাদের ধাতুর সিরিজের উপরের দিকে মনে আছে, তোমাদের বলছিলাম যে উপরের দিকে বিজারণ বিভবের মান হচ্ছে আমাদের কম, তাহলে জারণ বিভবের মান বেশি। তাহলে জারণ বিভবের মান বেশি মানে হচ্ছে ওই ধাতু ইলেকট্রন ত্যাগের ক্ষমতা বেশি, তাহলে ওই ধাতু হচ্ছে তীব্র বিজারক, আর ওই তীব্র বিজারক থেকে যা কিছু তৈরি হবে তার নাম হচ্ছে দুর্বল জারক। তার মানে সোডিয়াম আর সোডিয়াম আয়ন, এই দুইটার মধ্যে সোডিয়াম আয়ন স্টেবল। তা সোডিয়াম আয়ন যদি স্টেবল হয়, তাহলে সে কিন্তু সংখ্যায় যাই থাকুক না কেন, সোডিয়াম আয়ন কিন্তু চার্জ মুক্ত হওয়ার প্রবণতা এই ক্ষেত্রে দেখাবে না। তাহলে খেয়াল করো, কিন্তু এটা হলো মেইন কারণ। এই সমস্ত কারণ কিন্তু বইতে লেখা থাকবে না, এটা নিজের মতো করে পড়তে হবে, নিজের গবেষণালব্ধ ফলাফল। বুঝা গেছে? এগুলো বইতে লেখা থাকে না, নিজের মতো করে ব্যাখ্যা করতে হয়। আবার বলি, কথা মনে আছে কিনা, যে তীব্র বিজারক, তাহলে সে ইলেকট্রন দ্রুত ত্যাগ করে আয়নে রূপান্তরিত হবে। তাহলে তীব্র বিজারক মানে কি, এই বিক্রিয়াটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের সোডিয়াম প্লাসে রূপান্তরিত হলো। বিক্রিয়াটা অবশ্যই ফরওয়ার্ড অর্থাৎ সম্মুখমুখী, সে কিন্তু সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে আর বিপরীত দিকে আসার চেষ্টা করতেছে না, অর্থাৎ রিভার্সেবল না, বিকজ সোডিয়ামের বিজারণ বিভবের মান সবচেয়ে কম, তার মানে জারণ বিভবের মান বেশি। তাহলে জারণ বিভবের মান বেশি, তার মানে হচ্ছে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে চায়।
তাহলে সোডিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সোডিয়াম থেকে যা কিছু তৈরি হবে তার নাম জারক, অর্থাৎ সোডিয়াম আয়নটা জারক। তাহলে আমি বলতে পারি সোডিয়াম আর সোডিয়াম আয়নের সাপেক্ষে সোডিয়াম আয়ন সিস্টেমটা বেশি স্টেবল, সোডিয়াম আয়ন সিস্টেমটা বেশি স্টেবল। আশা করি বিষয়টা ধরতে পারছো, খুব ভিতরে কথাবার্তা বললাম। যাই হোক, আমরা একটু অন্যভাবে, যদি এত না বোঝো তাহলে আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি। যেটা বলতেছিলাম যে আমাদের সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন আয়নটা আমাদের নিচে, তাহলে হাইড্রোজেন আয়নটা চার্জ মুক্ত হবে। এবার তুমি বলতেছো স্যার সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের ঘনমাত্রা বেশি, হ্যাঁ সোডিয়াম আয়ন যাবে, দুইটা ফ্যাক্টর দুই দিকে কাজ করছে। 3 নাম্বার ফ্যাক্টর প্লাটিনাম তড়িৎদ্বার। বলতো প্লাটিনামের পরে আমাদের প্লাটিনামের সারফেস লেভেলের উপরে অধিশোষিত হওয়ার ক্ষমতা তোমরা পড়ে আসছো। আমরা আমাদের যখন ক্যাটালিস্টের মেকানিজম পড়ছিলাম, মনে আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছিল, প্লাটিনামের উপর অধিশোষিত হচ্ছিল বারবার একটা গ্যাস, নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে বলতো আমাদের প্লাটিনাম তড়িৎদ্বার যদি ইউজ করি তাহলে ওই তড়িৎদ্বারের নেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে বলতো প্লাটিনাম তড়িৎদ্বারের উপর অধিশোষিত হওয়ার ক্ষমতা কার বেশি? সোডিয়ামের? না, সোডিয়াম তো একটা সলিড অথবা আয়ন, এই অবস্থায় আছে, বাট এখানে তো আমাদের হাইড্রোজেনটা খুব সহজে অধিশোষিত হতে পারবে, কারণ গ্যাসীয় সাবস্টেন্স তৈরি করবে। তাহলে আমাদের হাইড্রোজেন আয়নটা অধিশোষিত হওয়ার ক্ষমতা এখানে বেশি। তাহলে আমাদের তড়িৎদ্বার বলতেছে যে হাইড্রোজেন যাবে। 3টা ফ্যাক্টরের মধ্যে হাইড্রোজেনের দিকে বেশি, 2টা ফ্যাক্টর। 4 নাম্বার ফ্যাক্টর বলো তড়িৎ পরিবহন সংখ্যা, অর্থাৎ কার ভেলোসিটি বেশি, কে দ্রুত গতিতে অগ্রসর হবে, কে তোর প্রতিযোগিতা অগ্রসর হবে, কে তোর প্রতিযোগিতা অগ্রসর হবে। আমরা উদাহরণ দিয়েছিলাম, মনে করো 3 জন স্টুডেন্ট অগ্রসর হলো, ছোটা ভীম দেখে থাকবা, এটা হচ্ছে আমাদের মনে করো সেই কালিয়া, এটা হচ্ছে আমাদের ছোটা ভীম, এটা হচ্ছে রাজু। দৌড় প্রতিযোগিতায় রাজু ফার্স্ট হবে, বিকজ সে হচ্ছে হালকা। তাহলে তুমি বলো এখানে সোডিয়াম আয়ন আর হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন আছে, এর মধ্যে হাইড্রোজেন আয়ন হালকা, এই জন্য তুমি জানো, তোমাদের মনে আছে কিনা, ইলেকট্রন আর আয়নের মধ্যে ইলেকট্রনীয় পরিবাহী পরিবহন ক্ষমতা বেশি, কারণ ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবাহিত হয়। ইলেকট্রন পৃথিবীর সবচেয়ে হালকা পার্টিকেল ওর ওয়েভ নেচার যাই হোক না কেন, আমরা জানি আয়নগুলো ভারী হওয়ার কারণে এদের পরিবহন সংখ্যা বা তড়িৎ পরিবাহিতা তুলনামূলকভাবে কম। তাহলে 4টা ফ্যাক্টরের মধ্যে 3টা ফ্যাক্টর কাজ করছে হাইড্রোজেনের দিকে, এই জন্য সোডিয়াম আয়নের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও আমাদের 3টা ফ্যাক্টর কাজ করতেছে হাইড্রোজেনের দিকে, এই জন্য 3টা ফ্যাক্টর আমাদের হাইড্রোজেনকে ঠেলে তড়িৎদ্বারের নিকটে পৌঁছায় দেবে। তাহলে H প্লাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন, 2টা H প্লাস 2টা ইলেকট্রন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। দেখছো? তাহলে আসতে পারে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, প্লাটিনাম তড়িৎদ্বার, ব্রাইন, এই ক্ষেত্রে কোন গ্যাস বা গ্যাস সমূহ উৎপন্ন হবে? দেখো অবজেক্টিভ, কোন গ্যাস বা গ্যাস সমূহ উৎপন্ন হবে? আসতে পারে ক্লোরিন, অবলিক দিয়ে আসতে পারে ক্লোরিন প্লাস হাইড্রোজেন, ক্লোরিন প্লাস অক্সিজেন, অক্সিজেন প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এরকম বিভিন্ন রকম থাকতে পারে। আশা করি তোমরা এগুলো পারবা। তাহলে আমরা এগুলো নিয়ে বেশি আর আলোচনা করব না, কারণ এগুলো নিয়ে বেশি আলোচনা করতে গেলে অন্য টপিক থেকে আমরা দূরে সরে যাব। এই জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে একটা। আচ্ছা, আমরা এক্ষেত্রে বলেই দিই, এক্ষেত্রে আমরা মার্কারির কথা বলি। মার্কারির কথা বলতেছি, এটা ব্রাইন, মার্কারি নিলে এখানে ফ্যাক্টরটা চেঞ্জ হবে, বিকজ তুমি জানো প্রথম শর্ত ছিল এখানে সোডিয়াম আয়নের ঘনমাত্রা বেশি, আবার তড়িৎদ্বার, পরের শর্ত ছিল হচ্ছে তড়িৎদ্বারের প্রতি কিন্তু আবার আমাদের, অর্থাৎ মার্কারি তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের প্রতি সোডিয়ামের আকর্ষণ বেশি, বিকজ এখানে অ্যামালগাম অ্যালয় তৈরি হয়, তুমি জানো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মার্কারি নিই, তাহলে মার্কারির প্রতি সোডিয়াম আয়নের আকর্ষণ থাকার কারণে এই ক্ষেত্রে আর হাইড্রোজেন গ্যাসটা সুযোগ পাবে না। সোডিয়াম আয়ন এমনিই বেশি ছিল, আর মার্কারির প্রতি সোডিয়ামের আকর্ষণ বেশি, এই জন্য সোডিয়াম, দেন সোডিয়াম প্লাস মার্কারি মিলে তুমি জানো অ্যামালগাম সংকট তৈরি হয়। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে ডিটেলস আমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছি। তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো, একটু লিখে নাও, লেখো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এটা বাড়ির কাজ থাকবে, এটা কমপ্লিট করলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো মূল আলোচনায়। এতদিন পর্যন্ত আমরা অধ্যায়ের বাইরে নিয়ে আমরা আলোচনা করছি, এবার আমরা অধ্যায়ের মধ্যে প্রবেশ করব, এবং সেই ক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা সেল বা কোষ নিয়ে, যা তুমি মাধ্যমিক লেভেলে পড়ছো, এটা নিয়েই আমরা টার্গেট করে, অর্থাৎ এই সেলটা যদি তুমি বোঝো, এই সেলটা যদি বুঝতে পারো, তাহলে এখানে যত রকমের কোষ আছে তুমি বুঝতে পারবা। সুতরাং সেই সেলটাকে টার্গেট করেই আমরা অগ্রসর হব।
মনে আছে যে বৈদ্যুতিক ব্যবস্থায় তুমি জানো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই বৈদ্যুতিক ব্যবস্থাটাকেই আমরা সাধারণত ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ বলি। তো আমরা এই তড়িৎ কোষ নিয়ে এখানে আলোচনা করতে চাই। দুই রকমের তড়িৎ কোষ আছে তুমি জানো, এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব। এখানে সংক্ষেপে যেহেতু আমরা আমাদের সামনে কিছু কোষের ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হবে এই সমস্ত পড়াবো, এই জন্য আমরা এখানে সংক্ষেপে একটু আলোচনা করছি। তোমাদের মনে আছে ইলেকট্রিক সেল দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক আর একটা হচ্ছে গ্যালভানিক সেল, তোমাদের মনে আছে? এই গ্যালভানিক সেল আবার দুই প্রকার, এক প্রকোষ্ঠ হতে পারে, দ্বিপ্রকোষ্ঠ হতে পারে, বুঝা গেছে? অন কম্পার্টমেন্টের হতে পারে, ডাবল কম্পার্টমেন্টের হতে পারে, এরকম বিভিন্ন রকমের হতে পারে। এগুলো নিয়ে আমরা মাধ্যমিক লেভেলেও পড়ে আসছি, যেমন ড্যানিয়েল সেলের কথা আমরা জানি। তো এখানে কিছু বেসিক কথা আছে, এই কথাগুলো একটু লেখো। লেখো তড়িৎ কোষ, দেখছো? তড়িৎ কোষ কিছু বেসিক কথা, তারপর আমরা ডিটেইলস লেখো। একটি কোষে, একটু ফাস্ট লিখবে, একটু ফাস্ট লিখতে হবে। দেখো একটি কোষে দুটি তড়িৎদ্বার থাকে, একটি কোষে দুটি তড়িৎদ্বার থাকে, একটু ফাস্ট। এখানে মেইনলি আমরা কিন্তু গ্যালভানিক সেলের কথা বলতেছি। একটি কোষে দুটি তড়িৎদ্বার থাকে, একটি অ্যানোড এবং অন্যটি ক্যাথোড, একটি অ্যানোড এবং অন্যটি ক্যাথোড। হয়েছে লেখা? অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে এবং এর বিভবকে জারণ বিভব বলা হয়। এগুলো এখন বোঝার দরকার নেই, শুধু লেখবা, শুধু লিখে রাখো। অ্যানোডে জারণ ঘটে এবং এর বিভবকে জারণ বিভব বলা হয়। হয়েছে লেখা? জারণ বিভব বলা হয়। এর চিহ্ন নেগেটিভ, এরকম লেখো, এর চিহ্ন নেগেটিভ। লেখো এর চিহ্ন নেগেটিভ। সবাইকে লেখা হয়েছে? লেখো অ্যানোডে বিক্রিয়ক পদার্থ বিজারক এবং উৎপন্ন পদার্থ জারক। এই কথা মনে রাখতে হবে কিন্তু। অ্যানোডে বিক্রিয়ক পদার্থ বিজারক এবং উৎপন্ন পদার্থ জারক। সুতরাং যে তড়িৎদ্বারের জারণ বিভবের মান যত বেশি, সুতরাং যে তড়িৎদ্বারের জারণ বিভবের মান যত বেশি বা বিজারণ বিভবের মান যত কম, বিজারণ বিভবের মান যত কম, সেই তড়িৎদ্বারের বিক্রিয়ক তত শক্তিশালী বিজারক, সেই তড়িৎদ্বারের বিক্রিয়ক তত শক্তিশালী বিজারক, সেই তড়িৎদ্বারের বিক্রিয়ক তত শক্তিশালী বিজারক। হয়েছে লেখা? শক্তিশালী বিজারক হতে উৎপন্ন জারক দুর্বল, শক্তিশালী বিজারক হতে উৎপন্ন জারক দুর্বল, উৎপন্ন জারক দুর্বল। হয়েছে লেখা? প্যারা দিয়ে লেখো, প্যারা দিয়ে লেখো। যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটি ক্যাথোড, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটি ক্যাথোড। এর বিভবকে বিজারণ বিভব বলা হয়, এর বিভবকে বিজারণ বিভব বলা হয় এবং চিহ্ন ধনাত্মক, এবং চিহ্ন ধনাত্মক, একটু ফাস্ট, এবং চিহ্ন ধনাত্মক, এবং চিহ্ন ধনাত্মক। হয়েছে লেখা? লেখো বিজারণ তড়িৎদ্বারে বিক্রিয়ক জারক এবং উৎপন্ন পদার্থ বিজারক, বিজারণ তড়িৎদ্বারে বিক্রিয়ক জারক এবং উৎপন্ন পদার্থ বিজারক। সবাইকে লেখা হয়েছে? দেখো যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যত বেশি, যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যত বেশি, হয়েছে লেখা? যত বেশি সেই তড়িৎদ্বারের
জারণ বিভবের মান তত কম। ফলে সেই তড়িৎদ্বারে বিক্রিয়ক পদার্থ শক্তিশালী জারক। সেই তড়িৎদ্বারে বিক্রিয়ক পদার্থ শক্তিশালী জারক। লেখো শক্তিশালী জারক লেখছো। এবং শক্তিশালী জারক হতে উৎপন্ন বিজারক দুর্বল। এবং শক্তিশালী জারক হতে উৎপন্ন বিজারক দুর্বল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে আমাদের এখানকার বেসিক কথা। এই কথাগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে আমাদেরকে এইগুলো নিয়ে আমাদের এই অধ্যায় পড়তে খুব সহজ হবে। তো আমরা আসো এগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা ইলেকট্রিক সেলের কথা বলতেছিলাম, মেইনলি হচ্ছে আমাদের গ্যালভানিক সেল নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা পরে হবে। আমরা একটু এই কোর্সটা নিয়ে সংক্ষেপে একটু বলি, মাধ্যমিক লেভেলেও তোমরা পড়ে আসছো। তোমরা জানো এই গ্যালভানিক সেল কিন্তু ভিন্ন রকমের হতে পারে। আমাদের এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, সরল ভোল্টাইক কোষ হতে পারে এক প্রকোষ্ঠ, উদাহরণ দ্বিপ্রকোষ্ঠ যেমন গ্যালভানিক সেল। এরকম ভিন্ন রকমের সেল আছে আমরা, বা ডেনিয়াল সেল, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এই ক্ষেত্রে তোমাদের মনে আছে দুইটা পাত্র নেওয়া হয়, অথবা একটা পাত্রের মধ্যেও করতে পারো বিষয়টা, একটা পাত্রের মধ্যেও নেওয়া যেতে পারে। আমরা এখানে দুইটা পাত্রের কথা বলতেছি, একটা পাত্রেও নেওয়া যাবে। যাই হোক, তাহলে দেখো তো এই যে পাত্রটা দেখছো, এই পাত্রের মধ্যে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম, নিয়ে এর মধ্যে আমরা যে ধাতুর লবণ নিয়েছি ওই ধাতুর ধাতব খণ্ডের মধ্যে স্থাপন করলাম, অর্থাৎ জিঙ্ক দণ্ড এর মধ্যে স্থাপন করলাম। করার সঙ্গে সঙ্গে এটা একটা তড়িৎদ্বার হয়ে গেল। বোঝা গেছে? এখানে একটা তড়িৎদ্বার হলো। এটাকে বলতেছি আমরা ধাতুর নাম অনুসারে তড়িৎদ্বারের নামকরণ করা হয়। এটাকে বলা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার। এবং তড়িৎদ্বার বিভিন্ন রকমের হতে পারে। এটাকে ধাতব আয়ন তড়িৎদ্বার বলা হয়। গ্যাস তড়িৎদ্বার হতে পারে, জারণ তড়িৎদ্বার হতে পারে, বিজারণ তড়িৎদ্বার হতে পারে, তারপর হচ্ছে অ্যামালগাম তড়িৎদ্বার হতে পারে, বিভিন্ন রকমের তড়িৎদ্বার হতে পারে। আমরা তড়িৎদ্বারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছি, এই জন্য এগুলো নিয়ে আর ডিটেলস পড়লাম না। এটাকে বলছি আমরা জিঙ্ক তড়িৎদ্বার, অর্থাৎ ধাতুর নাম অনুসারে তড়িৎদ্বারের নামকরণ করতে হবে। দেখো এই পাত্রের মধ্যে আমরা কপার সালফেট দ্রবণ নিয়েছি। এবার এই লবণটার মধ্যে যে ধাতু আছে সেই ধাতুর ধাতব খণ্ড এর মধ্যে নিমজ্জিত করতে হবে, অর্ধ নিমজ্জিত, অর্থাৎ এখানে কপার দণ্ড স্থাপন করলাম। তাহলে দেখো এটাকে একটা তড়িৎদ্বার বলতেছি, এটাকে একটা তড়িৎদ্বার বলতেছি, দেখছো? আর এই ধাতু যখন এই লবণের মধ্যে চালনা করছি তখন আমরা এই জিঙ্ক ধাতুটাকে তড়িৎদ্বার বলছি, এবং এই অংশটাকে বলছি একটা অর্ধকোষ, এই অংশটাকে বলতেছি আমরা আরেকটা অর্ধকোষ। এবার এই দুইটা তড়িৎদ্বারকে যদি আমরা একটা পরিবাহী তার, কপার তার দিয়ে যুক্ত করি, সঙ্গে সঙ্গে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হয়ে যাবে। দেখো আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, মাঝখানে তুমি গ্যালভানোমিটার সেট করতে পারো, গ্যালভানোমিটার সেট করতে পারো, অথবা ভোল্টমিটার করতে পারো, অথবা তুমি এখানে একটা বাল্বও রাখতে পারো, এখানে একটা বাল্বও রাখতে পারো, এখানে একটা বাল্বও সেট করতে পারো। দেখবা তার দিয়ে দুইটা আমাদের তড়িৎদ্বার যখন যুক্ত করলে সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠবে, বুঝতে হবে যে এখান থেকে আমাদের তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। তো দেখো এখানে মেকানিজমটা কেমন, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে তোমার সক্রিয়তা সিরিজের দিকে মনে রাখতে হবে। বলো সক্রিয়তা সিরিজে নিচের ধাতুগুলোর বিজারণ বিভবের মান হচ্ছে বেশি, ফলে তার জারণ বিভবের মান হচ্ছে কম। যার জারণ বিভবের মান কম সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, অ্যানোড হিসেবে কাজ করতে পারবে না। বাট উপরের দিকের ধাতুগুলোর বিজারণ বিভবের মান কম, যার বিজারণ বিভবের মান কম তার জারণ বিভবের মান বেশি, দ্যাট মিনস ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। আর যে ইলেকট্রন ত্যাগ করবে আমরা জানি সে হচ্ছে অ্যানোড, বিকজ অ্যানোডে জারণ ঘটে, এটা একটা সনাতন কথা আমরা পড়ে আসছি। তাহলে বলো কপার এবং জিঙ্কের মধ্যে জিঙ্ক তড়িৎদ্বারটি মানে জিঙ্ক ধাতুটি সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত, সুতরাং জিঙ্কের বিজারণ বিভবের মান কম, দ্যাট মিনস তার জারণ বিভবের মান বেশি, দ্যাট মিনস জিঙ্ক এখানে অ্যানোড। তাহলে আমরা আপাতত লিখে রাখলাম জিঙ্ক হচ্ছে এখানে অ্যানোড। বলো জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে কপার হবে ক্যাথোড। দেখছো জিঙ্ক অ্যানোড এবং কপার হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। সবাই এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে বলতো এখানে জিঙ্ক তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ সে কিন্তু আমাদের এখানে ইলেকট্রন ত্যাগ করবে। একটু আগে সব ডিটেলস লিখে দিয়েছি, কারণ জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে কম, দ্যাট মিনস জারণ বিভবের মান বেশি, যার জন্য এর শক্তিশালী বিজারক, যার কারণে সে ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার পর যে আয়নটা তৈরি হবে সে হবে দুর্বল জারক,
যার জন্য সে আর কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন কোনো ধাতুকে এই ধাতুর লবণের মধ্যে চালনা করবা তখন দুই ধরনের প্রেসার এখানে কাজ করে। বিখ্যাত বিজ্ঞানী নার্নেস্ট এটা নিয়ে গবেষণা করছে, এই জন্য এটা বলা আছে নার্নেস্ট তত্ত্ব। এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করবো। সংক্ষেপে বলতেছি যে এই ধাতুকে যখন এই ধাতুর লবণের মধ্যে চালনা করবা তাহলে প্রথমে যে প্রেসারটা হবে তাকে সলিউশন প্রেসার বলা হয়। এই সলিউশন প্রেসারের কারণে এই ধাতুর মধ্যে অ্যাটমিক কোরগুলো থাকবে, জাস্ট ইলেকট্রনগুলো রাখবে, অ্যাটমিক কোরগুলো অর্থাৎ ধাতব আয়নগুলো দ্রবণে চলে আসবে। এটা বলা আছে দ্রবণ চাপ বা সলিউশন প্রেসার। আবার বলি, এই মনে করো তোমাদের মনে আছে আমাদের একটু খেয়াল করো মেটালিক বন্ডটা কিভাবে তৈরি হয়, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, দেখি মনে আছে কিনা। দেখছো, ধাতুর নিউক্লিয়াস থেকে আমাদের শেষ কক্ষপথে মাত্র 2-1টা ইলেকট্রন থাকে ধাতুর কক্ষপথে। এই জন্য কম ইলেকট্রনের প্রতি ধাতুর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম থাকে। এই জন্য তুমি জানো যে আমাদের মেটালিক বন্ড তৈরি হওয়ার সময় ধাতুর শেষ কক্ষপথ থেকে খুব সহজেই ইলেকট্রনগুলো বের হয়ে আসে, এবং ইলেকট্রনগুলো বের হয়ে আসে ধাতুর পরমাণুগুলো অ্যাটমিক কোরে রূপান্তরিত হয়। এই সেই অ্যাটমিক কোর। অর্থাৎ অ্যাটমিক কোরটা কেমন, Zn2+ বিমুক্ত ইলেকট্রন, দেখো Zn2+ বিমুক্ত ইলেকট্রন, Zn2+ বিমুক্ত ইলেকট্রন, এরকম এগুলোকে আমরা বলতেছি অ্যাটমিক কোর, আর এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। তো আমরা এবার বলতেছি যে আমরা যখন জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে স্থাপন করছি তখন একটা প্রেসার কাজ করে, এটাকে বলা হয় সলিউশন প্রেসার। এই সলিউশন প্রেসারের কারণে, খেয়াল করে একটু, সলিউশন প্রেসারের কারণে আমাদের এই ধাতব খণ্ড থেকে জাস্ট অ্যাটমিক কোরগুলো অর্থাৎ Zn2+ দ্রবণে চলে আসবে। তাহলে বলো এই হলো আমাদের জিঙ্ক, তাহলে সে কি করতেছে, Zn2+ এখানে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে দ্রবণে চলে আসছে। ইলেকট্রন ত্যাগ করছে মানে হচ্ছে ইলেকট্রনটা কিন্তু এই ধাতব খণ্ডের মধ্যে আছে, বুঝা গেছে, ইলেকট্রনটা ধাতব খণ্ডের মধ্যে আছে। এবার আসো, এখানে আরেকটা প্রেসারের কাজ করবে, এটা হলো অসমোটিক প্রেসার। এই প্রেসারের মাধ্যমে দ্রবণের মধ্যে যে Zn2+ আয়ন আছে, এই যে দেখো দ্রবণের মধ্যে Zn2+, দেখছো এই দ্রবণের Zn2+ আবার আমাদের দেখো আমাদের এই ধাতব খণ্ডের নিকটে আসবে, বিকজ আমাদের এই ধাতব খণ্ড থেকে যখন Zn2+ দ্রবণে আসছে তখন এই ধাতব খণ্ডের মধ্যে শুধু ইলেকট্রন রয়ে গেছে। এই জন্য এই ধাতব খণ্ডটা কিন্তু নেগেটিভ চার্জ। এই জন্য তোমাদের বলে আছে, একটু আগে আমরা বলছিলাম যে আমাদের অ্যানোড তড়িৎদ্বারটা নেগেটিভ হবে। আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল পড়াইছি তখন অ্যানোড ছিল হচ্ছে আমাদের পজিটিভ, ক্যাথোড ছিল হচ্ছে নেগেটিভ। এর ক্ষেত্রে কিন্তু আলাদা, এর ক্ষেত্রে অ্যানোড হচ্ছে নেগেটিভ। এবং নেগেটিভ কেন হলো আমরা কিন্তু ব্যাখ্যা করছি যে জাস্ট এই ধাতব খণ্ড থেকে অ্যাটমিক কোর অর্থাৎ Zn2+, শুধু Zn2+ দ্রবণে চলে আসছে। তাহলে এই ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রন রয়ে গেছে। তাই ইলেকট্রন যদি রয়ে যায় তাহলে এই তড়িৎদ্বারটা আমাদের মাইনাস চার্জে চার্জিত হয়েছে, দেখছো এই জন্য মাইনাস চার্জ। এবার বলো দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেটের Zn2+ আয়ন আছে প্রচুর পরিমাণ, তাহলে ওটা কি আমাদের বিপরীত চার্জ অর্থাৎ অ্যান্টি চার্জ মাইনাস প্রান্ত প্রতি আকৃষ্ট হবে কি হবে না? অবশ্যই হবে। এটাকে বলতেছি আমরা অসমোটিক প্রেসার। এর মাধ্যমে Zn2+ ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আবার বিপরীত দিকে আসার চেষ্টা করবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝা গেছে, এটা কিন্তু আবার এদিকে আসার চেষ্টা করবে, আসবে এবং ইলেকট্রন গ্রহণ করে এর উপর জমা হবে। তাহলে এটা একটা রিভার্সেবল কেস। কিন্তু এই দুইটা কখনো সমান না, এই দুইটা সমান হয় না, বোঝা গেছে। এই দুইটা যদি সমান হতো তাহলে বিদ্যুৎ পাওয়া যেত না। তো একটু খেয়াল করো, যে ঘটনাটা ঘটবে যে এখানে কিন্তু আমাদের ধাতুর উপর ডিপেন্ড করবে যে আমাদের বিক্রিয়াটা আসলে কোন দিকে বেশি থাকবে। তো আমরা তোমাদের বলে দিয়েছি বিক্রিয়াটা আসলে আমাদের ফরওয়ার্ড বেশি হবে, বুঝা গেছে, ফরওয়ার্ড বেশি হবে। দেখছো ফরওয়ার্ড বেশি হয়েছে কেন? কারণ তোমাদের মনে আছে আমরা একটু আগে বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে অনেক কথা বলা লাগতেছে। একটু আগে তোমাদের বলছি যে কোনো ধাতুর বিজারণ বিভবের মান যদি কম হয় তাহলে তার জারণ বিভবের মান বেশি। তাহলে সেই ধাতু শক্তিশালী বিজারক, আর শক্তিশালী যদি বিজারক হয় তাহলে তার থেকে যে আয়নটা তৈরি হলো সে হবে দুর্বল জারক। তার মানে হচ্ছে তার থেকে যে আয়নটা তৈরি হলো সে আয়নটা স্টেবল, আর সে আয়নটা যদি স্টেবল হয় তাহলে সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ব্যাকওয়ার্ডে আসার চেষ্টা করবে না, আসলে খুবই কম, তবে বিক্রিয়াটা সামনের দিকে ফরওয়ার্ড হতে থাকবে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমি কি বলতে পারি, এই অবস্থায় আমাদের এই তড়িৎদ্বার নেগেটিভ চার্জে চার্জিত হয়েছিল, আর আমাদের ধনাত্মক আয়নগুলো এখানে এসে জমা হচ্ছে, বোঝা গেছে, অর্থাৎ ওই নেগেটিভ প্রান্তের কাছাকাছি আকৃষ্ট হয়েছে। তুমি বলো এই অবস্থায় এই ধাতব খণ্ড এবং এই দ্রবণের সংযোগস্থলে একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার সৃষ্টি হয়েছে, দেখছো, তার মানে একটা বিভব তৈরি হয়েছে।
এই বিভবটাকে বলতেছি আমরা জারণ বিভব, বিকজ এখানে আমাদের ধাতুটা ইলেকট্রন ত্যাগ করছিল, যার জন্য এখানে বিভব তৈরি হওয়ার জন্য নেগেটিভ চার্জের গুরুত্ব প্রথমে বেশি, তারপর পজিটিভ চার্জ তার প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে এই ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগ স্থলে একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হওয়ার কারণে এখানে একটা বিভব তৈরি হয়েছে, একটা পটেনশিয়াল তৈরি হয়েছে। এটাকে বলতেছি আমরা জারণ বিভব, বিকজ এই ধাতুটা আমাদের অ্যানোডের মতো আচরণ করছে, এই জন্য অ্যানোডের জারণ বিভব তৈরি হয়েছে। আশা করি জারণ বিভবটা কিভাবে তৈরি হয়েছে বোঝা গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে আমাদের জিঙ্ক মেইনলি হচ্ছে বিক্রিয়াটা আমাদের এর মধ্যে আমাদের সলিউশন প্রেসার এন্ড অসমোটিক প্রেসার দুইটা প্রেসার ছিল, বাট এখানে প্রতিযোগিতায় সলিউশন প্রেসারের মানটা বেশি, এই জন্য বিক্রিয়াটা ফরওয়ার্ডই থাকবে। এটা ছিল আমাদের অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। তোমরা বুঝতে পারছো এগুলো, এই সমস্ত বিক্রিয়া তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। এবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিমিলারলি কপার তড়িৎদ্বারের দিকে তাকাও। দেখো এই যে হলো কপার 2+ বিমুক্ত ইলেকট্রন, কপার 2+ বিমুক্ত ইলেকট্রন, কপার 2+ বিমুক্ত ইলেকট্রন ইত্যাদি ইত্যাদি। তো বলো সিমিলারলি কপার সালফেটের মধ্যে যখন কপার স্থাপন করছো একই ঘটনা ঘটবে, অর্থাৎ কপার ইলেকট্রন এই যেরকম কপার 2+ প্লাস 2 ইলেকট্রন, দেখছো? আবার আমাদের এই কপার যখন ইলেকট্রন ত্যাগ করলো আবার কিন্তু বিপরীতমুখী ঘটতে পারে, দেখছো? কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হতে পারে, দেখছো? তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এই অর্ধকোষের মধ্যে এই তড়িৎদ্বারের মধ্যে কিন্তু দ্রবণ চাপ এবং আমাদের অসমোটিক প্রেসার দুটোই আছে, কিন্তু তুমি বলো তো এবার দ্রবণ চাপের মান বেশি নাকি অসমোটিক চাপের মান বেশি? অবশ্যই অসমোটিক প্রেসার বেশি, কারণ আমরা কিন্তু আমাদের সূত্র লিখে দিয়েছি যে কোনো ধাতুর বিজারণ বিভবের মান যদি বেশি থাকে তাহলে তার জারণ বিভবের মান কম। তাহলে তার জারণ বিভবের মান কম মানে হচ্ছে ওই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে আয়নে রূপান্তরিত হবে না। বিজারণ বিভবের মান বেশি মানে হচ্ছে ওই ধাতব আয়নটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তার মানে ওই ধাতব খণ্ডের নিকটে যে বিক্রিয়ক আসবে সেই বিক্রিয়ক পদার্থ অর্থাৎ ধাতব আয়নটা তীব্র জারক হওয়ার কারণে ধাতব খণ্ড নিজে দ্রবণে কপার 2+ আয়ন আকারে আসবে না, বা ওই ধাতব আয়ন আকারে আসবে না, কিন্তু দ্রবণের ধাতব আয়নটাকে ইলেকট্রন দিয়ে দিবে। অর্থাৎ দ্রবণের ধাতব আয়নটাকে যখন ইলেকট্রন দিয়ে দিল তখন সেটা কিন্তু দ্রবণ চাপ না, সেটা হলো অসমোটিক প্রেসার। এই জন্য দেখছো বিক্রিয়াটা নিচের যে আমরা সমীকরণটা দেখছি এটা আমাদের বেশি দেখাইছি। তাহলে আমি কি বলতে পারি যে এখানে কপারের বিজারণ বিভবের মান বেশি, যার জন্য কপার ধাতুটা ইলেকট্রন ত্যাগ না করে দ্রবণের কপার 2+ এখানে এসে চার্জ মুক্ত হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ কি ঘটনা ঘটলো একটু খেয়াল করো, এখানে কপার 2+ ছিল আর এখানে ইলেকট্রন ছিল, কপার 2+ ছিল ইলেকট্রন ছিল, এর নিকটে আসছে কপার 2+। তো কপার 2+ যখন এর নিকটে আসছে তখন এই ধাতব খণ্ড আমাদের এই ইলেকট্রন একে দান করলো। তাহলে ইলেকট্রন দান করলো। এবার ধাতব খণ্ড যখন একে ইলেকট্রন দান করলো তখন এই ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল, পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে গেল, এই জন্য এটা পজিটিভ চার্জে চার্জিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এবার বুঝতেই পারছো যে অ্যানোড মাইনাস হয়েছে কেন আর ক্যাথোড প্লাস হয়েছে কেন। অথচ আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল নিয়ে আলোচনা করছি তখন অ্যানোড ছিল কিন্তু প্লাস আর ক্যাথোড ছিল মাইনাস। এটা খুবই সিম্পল ছিল, কারণ ওখানে ওই তড়িৎদ্বারের যে তারটা ছিল ওটা কিন্তু আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করছিলাম, এই জন্য ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এই জন্য ওটা ছিল অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত ছিল ক্যাথোড। এখানে কিন্তু আমাদের বাহ্যিক তড়িৎচালক বলের কোনো সোর্স নাই, দেখছো? এই ক্ষেত্রে আমাদের দুইটা ধাতুই একটা অ্যানোড একটা ক্যাথোডের মতো আচরণ করবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। নেগেটিভ যেটা ওটাই অ্যানোড আর পজিটিভ যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাথোড। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো একটু, এই প্রান্তে দেখো ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, অর্থাৎ এর মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য দ্রুত এইখান থেকে ইলেকট্রন এই তার বেয়ে এদিকে আসা শুরু করবে। তাহলে ইলেকট্রনের ফ্লো হবে, খেয়াল করে একটু, ইলেকট্রনের ফ্লো হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। বলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যদি ইলেকট্রনের ফ্লো হয় তাহলে আমাদের সেই সনাতন কথাবার্তা ইলেকট্রনের ফ্লো যেদিকে হবে আমাদের তড়িতের ফ্লো তার বিপরীত দিকে হবে। অর্থাৎ আমি কি বলতে পারবো, ধনাত্মক তড়িৎ আমাদের ধনাত্মক প্রান্ত থেকে দেখো আমাদের ঋণাত্মক প্রান্তের দিকে আসা শুরু করো। মাঝখানে যদি গ্যালভানোমিটার থাকে অথবা মাঝখানে যদি বাল্বটা থাকে, গ্যালভানোমিটার থাকলে বিক্ষেপ সৃষ্টি করবে, এবং যদি বাল্ব থাকে বাল্বটা জ্বলে উঠবে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমাদের গ্যালভানিক সেল বা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট সেল কিভাবে কাজ করছে।
কিন্তু তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হলো এই যে কোষটা লিখছি, এই কোষটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা বিদ্যুৎ পাবো না, কিছু সময় পরে আমাদের এই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি Zn2+ তৈরি হচ্ছে, Zn2+ তৈরি হচ্ছে। তাহলে বলতো এই ধাতব খণ্ড এটা হলো তার জ্বালানি তড়িৎদ্বার, আমাদের এখানে জ্বালানি তড়িৎদ্বার কিন্তু এটা বুঝা গেছে, অ্যানোডটা হলো জ্বালানি তড়িৎদ্বার আমাদের গ্যালভানিক সেলের ক্ষেত্রে। তাহলে বলতো এটা যদি কন্টিনিউয়াসলি Zn2+ তৈরি করতে থাকে, তাহলে আমাদের দ্রবণে যখন Zn2+ বেশি হয়ে যাবে, তখন ওই জিঙ্ক দণ্ডের চারিদিকে Zn2+, Zn2+, Zn2+ এর লেয়ার তৈরি হবে। এই লেয়ার যখন তৈরি হবে, তখন ভিতরের জিঙ্ক কিন্তু আমাদের ওই ভিড় ঠেলে আর বাইরে আসতে পারবে না, ফলে এখানে জারণ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, এখানে বিজারণ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। ফলে এখান থেকে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, কারণ রিডক্স বিক্রিয়ার কারণেই তো এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, তাহলে এখান থেকে আমরা বিদ্যুৎ পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সল্ট ব্রিজ ব্যবহার করতে হবে। সল্ট ব্রিজের নাম তোমরা জানো। এখানে কি রিঅ্যাকশনটা লেখা আছে? এটা হলো আমাদের জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। লিখছো অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। আর আমরা এখানে লিখলাম, এই যে এটাকে এরকম ভাবে লিখলাম, এটা তো এরকম, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার। আর এটা হলো কোষ বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হলো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে বলো এখানে জিঙ্ক প্লাস কপার 2+ উৎপন্ন হয়েছে Zn2+ প্লাস হচ্ছে কপার। এই ক্ষেত্রে আমরা যে বিদ্যুৎটা পাবো, এটা হচ্ছে আমাদের 1.1 ভোল্ট বিদ্যুৎ পাবো এখান থেকে। বুঝা গেছে? এই মানটা কিভাবে আসলো আমরা একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, এটা হলো আমাদের বিক্রিয়া এবং কোষের ইএমএফ এর মান এটা, এবং এটা কিভাবে আসলো আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে স্বতঃস্ফূর্ত কোষ মানে বিদ্যুৎ পাওয়ার জন্য আমাকে এখানে একটা ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থাটা হলো সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ, এক্ষেত্রে একটা ইউ আকৃতির কাঁচ নল নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সল্ট ব্রিজ, দেখো সল্ট ব্রিজ বা লবণ সেতু, সল্ট ব্রিজ বা লবণ সেতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এত সব ইনফরমেশন রয়েছে, কোনটা বাদ দিয়ে কোনটা, মানে কতটুকু বাদ দিয়ে কতটুকু পড়াবো, এগুলো ঝামেলা হয়ে যাচ্ছে। দেখো অল্প একটু আলোচনা করতে করতেই 45 মিনিট হয়ে গেছে। তার মানে আমি মানে অধ্যায়ের মধ্যেই প্রবেশ করতে পারতেছি না এখনো পর্যন্ত, মানে অধ্যায়ের মূল টপিকে যাইতে পারতেছি না। এ তো সব মাধ্যমিক লেভেলের কথাবার্তা। লেখছো সল্ট ব্রিজ বা লবণ সেতু। খেয়াল করো, এ একটা অর্ধকোষ, এ একটা অর্ধকোষ, এটাকে অ্যানোড অর্ধকোষ বলা হয়, এটাকে ক্যাথোড অর্ধকোষ বলা হয়। দেখছো, দেখো দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের জন্য, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ, এটা ইম্পর্টেন্ট কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের জন্য একটি বিশেষ লবণ, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের জন্য একটি বিশেষ লবণ, এটা অবজেক্টিভ আসতে পারে। সেই বিশেষ লবণটা কি? একটি বিশেষ লবণ, ব্র্যাকেটে লেখো, যেমন পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট অথবা অ্যামোনিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম সালফেট। মনে থাকবে? এই চারটার যে কোনো একটা বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে যে লবণ সেতুর মধ্যে কোন লবণটা ব্যবহার করা যাবে। এই চারটার যে কোনো একটা ব্যবহার করা যাবে, অর্থাৎ এমন সব লবণ ব্যবহার করা যাবে যার ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিবহন সংখ্যা অর্থাৎ গতিবেগ ছুটাছুটি করার ক্ষমতা একই রকম। এই জন্য সেই লবণগুলো হচ্ছে এটা পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, বেশি প্রিফার করছে এটাকে। দেখছো, লেখো এদের, ব্র্যাকেট শেষ করো, এদের দেখছো এদের 0.1 মোলার বা সম্পৃক্ত দ্রবণ, 0.1 মোলার বা সম্পৃক্ত দ্রবণ ইউ আকৃতির কাঁচ নলের মধ্যে নিয়ে, দেখছো এরকম ইউ আকৃতির কাঁচ নল, দেখছো ইউ আকৃতির কাঁচ নলের মধ্যে নিয়ে উভয় মুখ তুলা দিয়ে বন্ধ করে দুটি অর্ধকোষে নিমজ্জিত করা হয়। উভয় মুখ তুলা দিয়ে বন্ধ করে দুটি অর্ধকোষে নিমজ্জিত করা হয়। লেখা নিচে প্রায় লেখো, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের এই বিশেষ মাধ্যমকে, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের এই বিশেষ মাধ্যমকে, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের এই বিশেষ মাধ্যমকে সল্ট ব্রিজ বা লবণ সেতু বলা হয়। একটু ফাস্ট লেখো,
দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের এই বিশেষ মাধ্যমকে সল্ট ব্রিজ বা লবণ সেতু বলা হয়। লবণ সেতু বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো কি করা হয়। একটা পাত্র নেওয়া হয়, এই পাত্রের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড, মনে করো পটাশিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ নেওয়া হলো। জলীয় দ্রবণ নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জিলেটিন, মনে থাকবে, এর মধ্যে অ্যাকোয়াস অর্থাৎ জলীয় দ্রবণ প্লাস সামান্য পরিমাণ জিলেটিন অথবা সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত আঠালো পদার্থ এগার এগার, এটা এক ধরনের উদ্ভিদ, মনে থাকবে, এগার এগার, মনে থাকবে, সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত এই যে পদার্থটা, এটা আঠালো পদার্থ এগার এগার। অর্থাৎ এটা নিয়ে আমরা প্রথমে এটাকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এটা ঘন দ্রবণ হয়ে যাবে, ঘন উত্তপ্ত দ্রবণ হয়ে গেল, ঘন হয়ে যাবে, জলীয় বাষ্প চলে যাবে, ঘন হয়ে যাবে এবং একটা আঠালো পদার্থের মতো তৈরি হবে, একটা জেলির মতো তৈরি হবে। এবং এই জেলির মতো যেটা তৈরি হলো, এটা আমরা একটা ইউ আকৃতির কাঁচনলের মধ্যে নেব। ইউ আকৃতির কাঁচনলের মধ্যে নিয়ে উভয় মুখ তুলা দিয়ে অথবা আমাদের গ্লাস উল দিয়ে আমরা এটা বন্ধ করে দিলাম, দিয়ে দুটো অর্ধকোষের মধ্যে নিমজ্জিত করলাম। তো দেখো দুটো অর্ধকোষের মধ্যে আমরা এই যে নিমজ্জিত করলাম, করার ফলে দেখো এই দুটো অর্ধকোষের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে। এই জন্য এটাকে আমরা ব্রিজ বলতেছি। তুমি জানো যে নদীতে ব্রিজ তৈরি করা হয়, কেন তৈরি করা হয়? কারণ দুই পারের মানুষগুলোকে সংযুক্ত করার জন্য ব্রিজের মাধ্যমে দুই পাড়টাকে সংযুক্ত করা হয়। ঠিক তদ্রূপ এখানে আমাদের এইটা মনে করো মাঝখানে নদী, দুই পাড়টাকে আমরা সংযুক্ত করার জন্য আমরা একটা ব্রিজ তৈরি করছি। ব্রিজটা সল্ট দিয়ে তৈরি হয়েছিল, এই জন্য নাম রাখা হয়েছে সল্ট ব্রিজ। আশা করি সল্ট ব্রিজটা কি এটা তোমাদের বোঝা গেছে। অর্থাৎ আমাদের এখানে যে আঠালো পদার্থ, এটা দেখবা যে গ্রামের দিকে যখন এই তোমার হাঁড়িতে করে ভাত রান্না করা হয়, তখন ঘন যে ফ্যান তৈরি হয়, ফ্যান বলে ওটাকে, ওই ঘন ফ্যানের মতো এরকম একটা বিষয়, বুঝা গেছে? এরকম ঘন হতে হবে আঠালো পদার্থ। এখন আসো আমাদের এই সল্ট ব্রিজের গুরুত্বটা কি। সল্ট ব্রিজ লেখো, লবণ সেতুর ভূমিকা লিখে রাখো, বইতে এগুলো ভালো লেখা না। লবণ সেতুর ভূমিকা ইম্পর্টেন্ট। লেখো রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, লবণ সেতু দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের মাধ্যমে কোষের বর্তনী পূর্ণ করে। তোমাদের জানো যে একটা কোষের জন্য অবশ্যই একটা সার্কিট লাগবে, এখানে এক্সটার্নাল সার্কিট পূর্ণ করছে এটা। লেখো, লবণ সেতু দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে কোষের বর্তনী পূর্ণ করে। কোষের বর্তনী পূর্ণ করে। 2 নাম্বার, লবণ সেতুর মধ্যস্থ রাসায়নিক পদার্থ, লবণ সেতুর মধ্যস্থ রাসায়নিক পদার্থ অর্থাৎ লবণ সেতুর মধ্যে যে পটাশিয়াম ক্লোরাইড নিয়েছো, এখানে পটাশিয়াম ক্লোরাইড রাসায়নিক পদার্থ, দেখছো তড়িৎ বিশ্লেষের সাথে কোনো রকম বিক্রিয়া অংশগ্রহণ করে না। দেখো তড়িৎ বিশ্লেষের সাথে কোনো রকম বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ এখানে যে তড়িৎ বিশ্লেষক পদার্থ আছে সেটা কোনো বিক্রিয়া করবে না, তড়িৎ বিশ্লেষের সাথে কোনো রকম বিক্রিয়া করে না, কারণ একই কনসেন্ট্রেশন, মনে থাকবে একই রকম কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, বিক্রিয়া করে না। হয়েছে? 3 নাম্বার, এটি কোষের ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যম রূপে কাজ করে। লেখো, এটি কোষের ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যম রূপে কাজ করে। একটু ফার্স্ট লেখো, এটি কোষের ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যম রূপে কাজ করে। আমরা 5-7 মিনিট একটু বেশি পড়াতে হবে, বুঝা গেছে? কারণ একটা লেভেল পর্যন্ত যেতে হবে। এটি কোষের ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যম রূপে কাজ করে। বুঝছি লেখা? সবাইকে লেখা হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কেমন দেখো। দেখো আমাদের এই অর্ধকোষ অর্থাৎ অ্যানোড অর্ধকোষে দেখো কন্টিনিউয়াসলি আমাদের Zn2+ বৃদ্ধি পাচ্ছে, Zn2+ বৃদ্ধি পাচ্ছে, Zn2+ বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে যদি Zn2+ বৃদ্ধি পায়, তাহলে এই তড়িৎদ্বয়ের চারিদিকে Zn2+ এর যখন ঘন লেয়ার তৈরি হবে, তখন ভিতরে জিঙ্ক আর কিন্তু ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসতে পারবে না, জারণ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো এই ব্যবস্থার জন্য আমাদের মধ্যে যখন আমাদের সল্ট ব্রিজের মধ্যে নেওয়া হয়েছে, তখন এখানে Zn2+ অর্থাৎ ক্যাটায়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে, ক্যাটায়নের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখান থেকে ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্লোরাইড আয়নের ব্যাপন ঘটবে। বলতো এখানে ক্লোরাইড আয়নের যখন ব্যাপন ঘটলো, তাহলে আমি কি বলতে পারি, এই দ্রবণের মধ্যে যখন ক্লোরাইড আয়ন আসবে, তখন এখানে ধাতব খণ্ডের চারিদিকে যে Zn2+ জমা হয়েছে, এটা আমরা জানি যে অ্যান্টি চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই Zn2+ ক্লোরাইড আয়ন কর্তৃক আকর্ষিত হবে, ফলে Zn2+ কিন্তু এই ধাতব খণ্ডের পৃষ্ঠতলের কাছাকাছি আর থাকবে না, এই তলদেশে এখানে আকৃষ্ট হয়ে এখানে এসে থাকবে।
এতে করে আমাদের কিন্তু ভিতরে জিঙ্ক আবার জায়গা ফাঁকা হওয়ার কারণে দ্রবণে আসতে পারবে। এইভাবে আমাদের কিন্তু আমাদের এই সল্ট ব্রিজ এখানে ঋণাত্মক আয়নের ব্যাপন ঘটালো। অপরদিকে আমরা যদি ক্যাথোড অর্ধকোষের দিকে তাকাই, দ্রবণে দেখো কপার 2+, এই তড়িৎদ্বার এসে চার্জ মুক্ত হচ্ছে, তাহলে দ্রবণে কপার 2+ আয়ন অর্থাৎ ক্যাটায়নের ঘাটতি দেখা দিচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারে। সঙ্গে সঙ্গে আমাদের ক্যাটায়ন অর্থাৎ পটাশিয়াম আয়নের ব্যাপন ঘটবে এই প্রক্রিয়ায়। তাহলে আমি বলতে পারি যে সল্ট ব্রিজ আমাদের উভয় অর্ধকোষে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের জাস্ট ব্যাপন প্রক্রিয়ার মাধ্যম রূপে কাজ করছে এবং কোষের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখছে। দেখো 3 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট, দেখো লবণ সেতু কোষের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। 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 তোমরা বলো লবণ সেতু যদি না থাকতো তাহলে এখানে জারণ বিক্রিয়া কিছু সময় পর, বিজারণ বিক্রিয়া কিছু সময় পর বন্ধ হয়ে যেত, তাহলে কোষের স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ পেতাম না। দেখো লবণ সেতু না থাকলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, ফলে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পাওয়া যাবে না। লবণ সেতু না থাকলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া অর্থাৎ রিডক্স বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, ফলে স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ পাওয়া যাবে না। দ্রুত লেখবা, স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ পাওয়া যাবে না। লাস্ট পয়েন্ট, লেখো এটি কোষের তরল জংশন বিভব, লিকুইড জাংশন পটেনশিয়াল। লেখো এটি কোষের লিকুইড জাংশন পটেনশিয়াল দূর করে। লেখো এটি কোষের তরল জংশন বিভব দূর করে। এটি কোষের তরল জংশন বিভব দূর করে। এটা কেমন? ওই যে তোমাদের বলতেছি আমরা তো দ্বিপ্রকোষ্ঠ কোষের কথা বলতেছি, এখানে তো কিন্তু এক প্রকোষ্ঠ কোষও আছে, বা একই পাত্রের মধ্যে কিন্তু জিঙ্ক সালফেট কপার সালফেট নেওয়া যায়। দেখো আমরা একটা উদাহরণ দিই, এটা হলো সরল ভোল্টাইক কোষ। এই সরল ভোল্টাইক কোষে এখানে জিঙ্ক দণ্ড ব্যবহার করা হয়, এখানে কপার দণ্ড ব্যবহার করা হয়। দেখছো কপার দণ্ড ব্যবহার করা হয়েছে, এর মধ্যে নেওয়া হয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড তার জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। অথবা তুমি কি করতে পারো এই একটা পাত্র, এর মাঝখানে সছিদ্রযুক্ত পর্দা দিয়ে তুমি এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে কিন্তু কপার সালফেট দ্রবণ নিতে পারো। নেওয়ার পর এখানে জিঙ্ক দণ্ড স্থাপন করতে পারো, এখানে কপার দণ্ড স্থাপন করতে পারো, তার দিয়ে যুক্ত করলাম। দেখছো এটাও কিন্তু আমাদের গ্যালভানিক সেল, এটাও গ্যালভানিক সেল। এটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ, এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। মাঝখানে আমরা সছিদ্র পর্দা দিয়েছি। তাহলে এটা হতে পারে, এটাও হতে পারে। দেখছো ভালো করে খেয়াল করবা। তো বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে আমাদের এখানে যদি জিঙ্ক দ্রবণে আসে তাহলে এখানে Zn2+ তৈরি হলো, খেয়াল করে একটু। আর এখানে কিন্তু কপার আসবে না, এক্ষেত্রে কিন্তু আমাদের দ্রবণে H+ এখানে চার্জ মুক্ত হবে। দেখছো H+, অর্থাৎ আমাদের যে H+টা আছে সেই H+টা চার্জ মুক্ত হবে। তাহলে দ্রবণের মধ্যে সালফেট আয়ন তৈরি হবে, বেশি থাকবে। তাহলে বলতো আমাদের এই যে দেখো অ্যানোড এবং ক্যাথোড, এই অ্যানোড এবং ক্যাথোডের পৃষ্ঠতলের উপর বিভব তৈরি হওয়ার কথা, অর্থাৎ এখানে জারণ বিভব তৈরি হওয়ার কথা, এখানে বিজারণ বিভব তৈরি হওয়ার কথা, হবেও তাই। কিন্তু দেখো তো এখানে ক্যাটায়ন আর এই অ্যানোডের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে আমি কি বলতে পারি এই অবস্থায় আমাদের এই দ্রবণের মধ্যে একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়েছে। এই ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হওয়ার কারণে এখানে একটা অনাকাঙ্ক্ষিত বিভব তৈরি হবে। এই অনাকাঙ্ক্ষিত বিভবটাকে বলতেছি আমরা লিকুইড জাংশন পটেনশিয়াল। এই অনাকাঙ্ক্ষিত বিভব তৈরি হওয়ার ফলে এই কোষ থেকে যে পরিমাণ ইএমএফ পাওয়ার কথা, যে পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স পাওয়ার কথা, যে পরিমাণ তড়িৎচালক বল পাওয়ার কথা, সেই পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স এখান থেকে পাবো না, কারণ মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত বিভব তৈরি হলো। এই বিভবটাকে বলতেছি আমরা লিকুইড জাংশন পটেনশিয়াল। আবার দেখো এখানে আমাদের বলা হয়েছে জিঙ্ক সালফেট দ্রবণ নেওয়া হয়েছে, মাঝখানে সছিদ্রযুক্ত পর্দা, কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে। বলা হয়েছে যে দ্রবণের ঘনমাত্রা একই রকম করো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সোটা। এখানে তারপরে আমরা করলাম দ্রবণের ঘনমাত্রা একই রকম করলাম। এরপর বলা হয়েছে উচ্চতা সমান রাখতে হবে, লেয়ার সমান রাখতে হবে, তাও করলাম। কিন্তু তুমি বলো এখানে যে Zn2+ আয়ন আছে, সালফেট আয়ন আছে, কপার আয়ন আছে, সালফেট আয়ন আছে, প্রত্যেকটা আয়নের পরিবহন সংখ্যা একই রকম না।
পরিমাণ সংখ্যা একই রকম না, অথবা ঘনমাত্রা কিন্তু তুমি কখনোই একই রকম করতে পারবা না, বুঝা গেছে? কারণ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিছুটা এরর আসবে, তোমার ব্যক্তিগত এরর আছে, তোমার এখানে আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যদি মনে করো এখানে Zn2 প্লাস আয়নের পরিবহন সংখ্যা বেশি, অথবা অথবা খেয়াল করো একটু এর ঘনমাত্রা বেশি, তখন উচ্চ ঘনত্বের স্থান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিম্ন ঘনত্বের স্থানের দিকে আয়নগুলো যা শুরু করবে। তাহলে আমি কি বলতে পারি, মনে করো এখানে Zn2 প্লাস আয়ন আসলো, Zn2 প্লাস আয়ন আসলো, Zn2 প্লাস আয়ন আসলো, অথবা কপার 2 প্লাস আয়ন এখানে আসলো। তাহলে এখান থেকে যদি Zn2 প্লাস আয়ন মুভ করা শুরু করে, যেহেতু সছিদ্রযুক্ত পর্দা, সেহেতু নেগেটিভ আয়ন এখানে আকৃষ্ট হবে, অর্থাৎ সালফেট আয়ন এখানে আকৃষ্ট হবে, অথবা কপার আয়ন যদি এখানে আসে তাহলে সালফেট আয়ন মুভ করে এখানে আসবে। তাহলে আমি কি বলতে পারি যে এই দুইটা তরলের মাঝখানে, অর্থাৎ দুইটা দ্রবণের সংযোগ স্থলে একটা আমাদের বৈদ্যুতিক দ্বিস্তর তৈরি হয়েছে। তাহলে বলতো এখানে একটা পটেনশিয়াল তৈরি হবে, অনাকাঙ্ক্ষিত পটেনশিয়াল। পটেনশিয়াল তৈরি হওয়ার কথা হচ্ছে এই তড়িৎদ্বারের পরে এই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে, এখানে তৈরি হবে জারণ বিভব, এখানে তৈরি হবে হচ্ছে আমাদের বিজারণ পটেনশিয়াল। কিন্তু আমাদের দুইটা দ্রবণের সংযোগ স্থলে একটা অনাকাঙ্ক্ষিত বিভব তৈরি হলো, এই অনাকাঙ্ক্ষিত বিভবটার নাম হচ্ছে তরল জংশন বিভব। এই অনাকাঙ্ক্ষিত বিভবটা যদি তৈরি হয়, তাহলে এই কোষ থেকে যে পরিমাণ আমরা আমাদের বিদ্যুৎ পাওয়ার কথা, যে পরিমাণ আমাদের তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ পাওয়ার কথা, ইলেকট্রোমোটিভ ফোর্স পাওয়ার কথা, সেই পরিমাণ পাবো না। এই জন্য আমাকে সল্ট ব্রিজ ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেছে যে সল্ট ব্রিজ ব্যবহার করলে কিন্তু, দেখো সল্ট ব্রিজ ব্যবহার করছি, এই সল্ট ব্রিজ ব্যবহার করে আমরা পরোক্ষ সংযোগ করছি, সরাসরি কোনো সংযোগ নাই। এখানে সরাসরি সংযোগ ছিল, এখানে কোনো সরাসরি সংযোগ নাই, পরোক্ষ সংযোগ। ফলে এ কিন্তু চাইলে লাভ দিয়ে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না, এই লাইন চাপ লাভ দিয়ে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না। বোঝা গেছে ব্যাখ্যা? তাহলে আমরা তরল জংশন বিভব দূর করার জন্য সল্ট ব্রিজ ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার বুঝলাম সবকিছু, গ্যালভানিক সেলে যে ইএমএফটা পেলাম, এই ইএমএফটা কিভাবে পেলাম, কতটুকু পেলাম, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 5 মিনিটের মধ্যে শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোষের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কোষের ইএমএফ, দেখো কোষের ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, খুব ভালো করে লিখে রাখো, দেখো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে অঙ্ক আসবে, বলে দিলাম অঙ্ক আসবে অবজেক্টিভে। দেখো তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায়, মানে বর্তনী খোলা অবস্থায়, তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায় অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে, অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে কোষের তড়িৎচালক বল বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎচালক বল বলা হয়। হয়েছে লেখা? একটু প্রায় দিয়ে লেখো। লেখো অন্যভাবে, এটা হলো বর্তমান প্রচলিত পদ্ধতি, আন্তর্জাতিক প্রচলিত পদ্ধতি, ইউপ্যাক, মনে থাকবে? লেখো অন্যভাবে তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায়, দুটি তড়িৎদ্বারের পটেনশিয়াল বা বিভব পার্থক্য, ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায় দুটি তড়িৎদ্বারের পটেনশিয়াল বা বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। বুঝছে লেখা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো, দেখো কি বলতেছি আমি। দেখো আমরা এখানে বলতেছি যে এটা হলো আমাদের এই ইএমএফটাকে, কোষের ইএমএফটাকে ই সেল দ্বারা প্রকাশ করা হয়, মনে থাকবে? কোষের ইএমএফকে ই সেল দ্বারা প্রকাশ করা হয়। যদি তুমি প্রমাণ অবস্থায় দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 এটিএম চাপে এগুলো যদি করো, তাহলে এক্ষেত্রে ই নট সেল লিখতে হয়, অর্থাৎ প্রমাণ অবস্থায়। তাহলে বলো প্রমাণ অবস্থায় এই কোষের তড়িৎচালক বলের মান বের করতে চাই, তাহলে বলতো অ্যানোডে ঘটছে জারণ, ক্যাথোডে ঘটছে বিজারণ। তাহলে আমি কি লিখতে পারি?
দেখো ই নট অ্যানোড, খেয়াল করো একটু, ই নট অ্যানোড, অ্যানোডে কি করছে, জারণ করছে, অক্সিডেশন, দেখছো ই নট অ্যানোড অক্সিডেশন করছে, প্লাস ই নট ক্যাথোড, ই নট ক্যাথোড, বলো ক্যাথোডে কি করছে, রিডাকশন, বিজারণ। তাহলে আমি কি বলতে পারি, কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায় অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের যে সমষ্টি, এটাই হলো কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। বাট বর্তমান প্রচলিত পদ্ধতি হলো এগুলো সব বিজারণ সেন্সে লিখতে হবে, আর যখন বিজারণ সেন্সে লিখবা তখন কিন্তু পার্থক্য চলে আসবে। দেখো কিভাবে পার্থক্য চলে আসলো, দেখো এই বন্ধু কি লেখা আছে, এই বন্ধু কি লেখা আছে, দেখো আবার লিখতেছি, দেখো ই নট সেল ইকুয়াল টু, দেখো অ্যানোড আছে, দেখছো একটু খেয়াল করো, ই নট অ্যানোড, এটা ঠিক থাকলো, বাট এই ওএক্স এর জায়গা রিডাকশন লিখলাম, কারণ বর্তমান প্রচলিত পদ্ধতি হচ্ছে বিজারণ সেন্সে লিখবো। মনে থাকবে, মনে রাখবা একটা কোষের জারণ বিভবের মান যা, বিজারণ বিভবের মান তাই, শুধু চিহ্ন ভিন্ন, এই কথা মনে রাখতে হবে। তাহলে বলো এখানে অক্সিডেশন আছে, এখানে রিডাকশন লিখলাম, তাহলে বলতো অক্সিডেশন জায়গায় যদি রিডাকশন লিখি, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ই নট ক্যাথোড, ক্যাথোড, আর এখানে রিডাকশন আছে যা আছে তাই। তাহলে বলতো এটা প্লাস, এই প্লাস মানটা সামনে নিয়ে আসলাম, তাহলে দেখো ই নট সেল ইকুয়াল টু, বলো এই যে ক্যাথোডটাকে নিয়ে আসলাম, ই নট ক্যাথোড, দেখছো ক্যাথোডে বিজারণ করছে, রিডাকশন, মাইনাস, এই যে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, দেখো ই নট অ্যানোড, রিডাকশন, মনে থাকবে। তাহলে আমি কি শেষ পর্যন্ত লিখতে পারি, ই নট সেল ইকুয়াল টু, বলতো ক্যাথোড ছিল ডান পাশের তড়িৎদ্বারটা, তাহলে সংক্ষেপে লিখবা ই নট ডান, মনে থাকবে, মাইনাস, আর অ্যানোড ছিল বাম পাশেরটা, ই নট বাম, আর সবসময় বিজারণ সেন্সে লিখবা, বিজারণ, বিজারণ সেন্সে, বুঝা গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে ডেফিনেশন দিয়েছিলাম তার সাথে মিলল কিনা, যে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবটা যোগ করবা, যোগ করলে যে মানটা পাবা সেটা হবে কোষের তড়িৎচালক বল। আর বর্তমান প্রচলিত পদ্ধতি হচ্ছে যে আমরা বিজারণ সেন্সে সবগুলো লিখবো, একটা কোষের জারণ বিভবের মান যা, মানে একটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা, বিজারণ বিভবের মান তাই, শুধু চিহ্ন ভিন্ন। তাহলে বলো সেক্ষেত্রে আমরা অ্যানোডটাকে যখন ওএক্স এর জায়গায় রিডাকশন লিখছি, তখন এখানে প্লাস মানটা মাইনাস হয়ে গেছে, তাহলে আমরা এই ক্যাথোডটাকে আগে লিখছি, যেহেতু এটা প্লাস এই জন্য প্লাসটা লিখছি, আর এই মাইনাসটা লিখলাম। তাহলে বলতো এখানে আছে বিজারণ, এখানে আছে বিজারণ, দেখো সব বিজারণ সেন্সে আছে। তাহলে বলতো এই ক্ষেত্রে দুটি তড়িৎদ্বারের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ পটেনশিয়ালের পার্থক্য, দেখছো যে পটেনশিয়ালের পার্থক্য, বলতো কোন পটেনশিয়ালের পার্থক্য, বিজারণ পটেনশিয়ালের যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলছি আমরা কোষের তড়িৎচালক বল বা ইএমএফ। এবার দেখো আমি একটু মান বের করে দেখাই, দুইভাবে দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে, এখানে আমাদের ভোল্ট মিটারের মাধ্যমে কত ভোল্ট আমাদের তৈরি হয়েছে, আমরা এগুলো এখান থেকে পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা মানও বের করতে পারি। দেখো ই নট জিঙ্ক অবলিক দিয়ে Zn2 প্লাস, দেখছো এখানে কিন্তু দেখছো জারণ তৈরি হয়েছে, দেখো এই জিঙ্ক থেকে Zn2 প্লাস তৈরি হয়েছে, তাহলে জারণ বিভব তৈরি হবে, ইলেকট্রন ত্যাগ হয়েছে, দেখো জিঙ্ক থেকে Zn2 প্লাস, এই হলো সে ধাতু, আর এই Zn2 প্লাসটা হচ্ছে জিঙ্ক সালফেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মানটা সেটা হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, অর্থাৎ জিঙ্কের জারণ বিভবের মান লিখছি। আচ্ছা ই নট, এখানে কপারের জারণ বিভবের মান বিজারণ বিভবের মান লিখতেছি, দেখো বিজারিত হয় কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার প্লাস 0.34 ভোল্ট, বুঝা গেছে। এই মানগুলো আমরা বের করতে পারবো, নিজেরা বের করতে পারবো, কোনো ভোল্ট মিটার টিটার লাগবে না, নিজেরা বের করতে পারবো। তাহলে বলো এই ক্ষেত্রে আমরা তোমাদের লিখে দিয়েছিলাম ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড, দেখছো অ্যানোড, এখানে ঘটছিল অক্সিডেশন, প্লাস ই নট ক্যাথোড, এটা খেয়াল করো ক্যাথোড, এখানে ঘটছিল রিডাকশন, এটা খেয়াল করো রিডাকশন। তাহলে বলতো ই নট অ্যানোড, এই হলো অ্যানোড তড়িৎদ্বার, তাহলে অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে এখানে জারণ ঘটছিল, তাহলে জিঙ্ক অবলিক দিয়ে Zn2 প্লাস, এই দেখো জিঙ্ক অবলিক দিয়ে Zn2 প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন, তারপর হচ্ছে ই নট ক্যাথোড, ক্যাথোড তড়িৎদ্বারটা হচ্ছে কপার তড়িৎদ্বার, এখানে বিজারণ ঘটছে, তাহলে বিজারণের ক্ষেত্রে দেখো কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার, আমি যদি প্রথমে কপার লিখতাম তারপর কপার 2 প্লাস লিখতাম, তাহলে তো জারণ ঘটতো। তাহলে বলতো এই ক্ষেত্রে জিঙ্ক Zn2 প্লাস, এই যে মান দিয়ে আছে দেখো প্লাস 0.76 ভোল্ট, প্লাস কপার 2 প্লাস কপার, দেখো কপার 2 প্লাস কপার, দেখো লেখা আছে 0.34 ভোল্ট ইকুয়াল টু প্লাস 1.14 ভোল্ট, 1.1 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোষের ইএমএফ বের করছি, সেটা হচ্ছে জারণ বিভব এবং বিজারণ বিভবের সমষ্টি দ্বারা। এবার আমি যদি বিয়োগফলের মাধ্যমে দেখাই, তাহলে দেখো ই নট সেল ইকুয়াল টু ই নট ক্যাথোড, ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, দেখছো ই নট অ্যানোড, সব বিজারণ সেন্সে ছিল, রিডাকশন রিডাকশন, মনে আছে। তো আমরা বোঝার জন্য এত সব লেখা যাবে না,
বোঝার জন্য আমি বলছিলাম তুমি এরকম ভাবে মনে রাখবা ই নট ডান মাইনাস ই নট বাম। দেখছো ক্যাথোড মানে হচ্ছে ডান তড়িৎদ্বার, অ্যানোড মানে হচ্ছে বাম তড়িৎদ্বার। এবার বলো ই নট ডান তড়িৎদ্বার, আমরা কিন্তু সব বিজয়ন সেন্সে লাগবো। দেখো এখানে বিজয়ন সেন্সে আছে, কিন্তু এটা কিন্তু বিজয়ন সেন্সে নাই, তাই এটাকে আমাকে চেঞ্জ করে লিখতে হবে। একটু খেয়াল করো, এই মানটা জারণ সেন্সে আছে, এই মানটাকে আমরা বিজয়ন সেন্সে লিখবো। তাহলে দেখো বিজয়ন সেন্সে লিখতে হলে প্রথমে ক্যাটায়ন লিখতে হবে, তারপর ধাতু লিখতে হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। দেখছো এটাকে চেঞ্জ করে লিখলাম। তাহলে বলো ই নট ডান তড়িৎদ্বারটা হচ্ছে কপার তড়িৎদ্বার, তাহলে কপার তড়িৎদ্বারটা আগে লিখলাম। দেখো ই নট অবশ্যই বিজারণ সেন্সে লিখতে হবে। দেখো এই যে বিজারণ সেন্স মাইনাস ই নট বাম তড়িৎদ্বার, এটা হলো বাম তড়িৎদ্বার, এই হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার। দেখো এটাকে বিজারণ বিভাবে লিখছি, এই যে বিজারণ সেন্সে লিখছি Zn2 প্লাস অবলিক দিয়ে জিঙ্ক। এবার মান বসাচ্ছি, দেখো কপার 2 প্লাস কপার এর মানটা দেয়া আছে 0.34 ভোল্ট, মাইনাস সূত্রের মাইনাস Zn2 প্লাস জিঙ্ক, এই দেখো Zn2 প্লাস জিঙ্ক লেখা আছে মাইনাস 0.76 ভোল্ট, দেন আমরা লিখতে পারি প্লাস 1 ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি যেভাবে বের করি না কেন ইএমএফ এর মানটা দেখা একই আসবে। অর্থাৎ আমরা এটাকে বেশি প্রিফার করব, অর্থাৎ ই নট ডান মাইনাস ই নট বাম। এর মাধ্যমে কিন্তু প্রচুর অঙ্ক আছে এবং এগুলো না জানলে পরবর্তীতে যে নালনেস সমীকরণ ব্যবহার করে আমরা যে ইএমএফ বের করব সেটাও পারবো না, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চেষ্টা করতেছি ইলেকট্রোকেমিস্ট্রিটাকে সহজ করার জন্য। এই জন্য আসলে মানে একটা উদাহরণ দিতে চাই। মনে করো তোমাকে আমি আমার বাসা চিনাবো, এই জন্য আমাকে রয়্যাল মোড় চিনাইছি হচ্ছে 2 দিন ধরে, এরপরে ক্যাসল সালাম চিনাইছি, এরপরে হচ্ছে সিটি কলেজ, এরপরে আমরা কেবল তালতলা মোড়ে সামনে আসছি, এরপরে আমার বাড়ির আশেপাশের লোকজনগুলো চিনাবো, তারপর আমার ঘরে প্রবেশ করাবো। বোঝা গেছে? এই জন্য আমাকে ইলেকট্রোকেমিস্ট্রি এখনো পর্যন্ত মূল অধ্যায়ের মধ্যেই প্রবেশ করতে পারলাম না, এখনো সেই মাধ্যমিক লেভেলের মধ্যেই আছি। তো আশা করি আমরা সহজ করার চেষ্টা করতেছি, ভয় পাওয়া যাবে না, কারণ এটা ইলেকট্রোকেমিস্ট্রি সো টাফ টপিক আমরা শুরু করছি যদিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বারবার রিডিং করলাম।